আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেটা কিনা আমরা বলেছিলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা পার্ট আছে: ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, তারপর ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আজকে আমরা দ্বিতীয় পার্ট করব এবং এরপরে তৃতীয় পার্ট করব। প্রথম দুইটা ক্লাস যারা দেখেননি তারা এই ক্লাসটি দেখার আগে প্রথম দুইটি ক্লাস দেখে নেবেন। আমরা নিচে সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ডিআইবিবি যে পার্টে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা শুরু করি। প্রথমেই আমাদের ব্যাংকার বন্ধু যে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যে বলতেছি, এটা আসলে মূলত কি বা এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে কি পড়ে সেটা আমরা একটু দেখে নিই। আমরা বলছি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর্থাৎ বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। আমরা বলছি IAS 7 অনুযায়ী ইনভেস্টিং অ্যাক্টিভিটিস সংক্রান্ত কার্যাবলী বলতে দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এবং বিনিয়োগ শেয়ার ঋণপত্র ক্রয় বিক্রয়কে বোঝায়। অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বা বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী বলতে বোঝাচ্ছে যে আপনার কোনো ফিক্সড অ্যাসেট বা আপনি দীর্ঘমেয়াদী সম্পদ যদি কেনেন অথবা বিক্রয় করেন, ধরে নেন আপনি নতুন একটা ল্যান্ড ক্রয় করলেন, জমি ক্রয় করলেন, তাহলে জমি কি আপনার এক ধরনের ফিক্সড অ্যাসেট না? সেটা আপনার বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। তারপর আপনি বিল্ডিং ক্রয় করলেন, দালান কোঠা ক্রয় করলেন, সেটা আপনার বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। আপনি ইকুইপমেন্ট ক্রয় করলেন, সেটা আপনার বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। অথবা ইকুইপমেন্ট বিক্রিও করতে পারেন, অথবা আপনি জমি বিক্রিও করতে পারেন, অথবা আপনি দালান কোঠা বিক্রিও করতে পারেন। সেগুলো হচ্ছে আপনার বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। অথবা প্রশ্নে লেখা থাকতে পারে যদি লং টার্ম ইনভেস্টমেন্ট, যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সেটা আপনি যদি পারচেস করেন অথবা সেল করেন, সেগুলি হচ্ছে আপনার বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী। তো প্রিয় ব্যাংকার বন্ধু, এই বিনিয়োগ সংক্রান্ত কার্যাবলী করতে গিয়ে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা বলেছিলাম যে এমন একটা স্টেটমেন্ট যেখানে ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো দেখানো হয়। ক্যাশ ইনফ্লোর মাধ্যমে আমরা বলেছিলাম যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসে এবং ক্যাশ আউটফ্লোর মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে টাকা চলে যায়। তাহলে আপনি যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের অঙ্ক করবেন, তখন আপনি পড়ে দেখবেন যে এখানে টাকা আসছে নাকি চলে গেছে। যদি টাকা আসে তাহলে যোগ করবেন, আর যদি টাকা চলে যায় তাহলে মাইনাস করবেন। আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে যেমন একটু জটিল শিখছিলাম যে কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি আসে বা যদি বাড়ে তাহলে আমরা মাইনাস করছি, যদি কমে প্লাস করছি। সেই রকম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এরকম কোনো কিছু নিয়ম আপনার ফলো করতে হবে না। জাস্ট আপনি খেয়াল করবেন যে এখানে কি ফিক্সড অ্যাসেটগুলো পারচেস করা হয়েছে নাকি সেল করা হয়েছে, মানে অর্থাৎ টাকা আসছে নাকি টাকা চলে গেছে। যদি আসে তাহলে অ্যাড করবেন, আর যদি চলে যায় তাহলে মাইনাস করবেন। আর অনেক সময় আপনি প্রশ্নে পড়ে যদি দেখেন যে ফিক্সড অ্যাসেট বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পাইলে কীভাবে বৃদ্ধি পায়? পারচেস করলেই তো বৃদ্ধি পায়, তাই না? তো যাই হোক, সেটা আমরা পরে আলোচনা যাচ্ছি। আমরা ক্যাশ ইনফ্লোটা দেখি। প্রথমে সেল অফ ইকুইপমেন্ট। আমরা ইকুইপমেন্ট যদি বিক্রয় করি তাহলে আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসবে। ল্যান্ড বিক্রয় করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে টাকা আসবে, তার মানে ক্যাশ ইনফ্লো হবে। বিল্ডিং বিক্রয় করলে আমাদের টাকা আসবে। অথবা এনি ফিক্সড অ্যাসেট, যে কোনো ফিক্সড অ্যাসেট বিক্রয় করলে কি আমাদের ক্যাশ ইনফ্লো হবে। আর ক্যাশ আউটফ্লো বলতে বোঝাচ্ছে যে পারচেস অফ ইকুইপমেন্ট। আমরা যদি যন্ত্রপাতি ক্রয় করি তাহলে আমাদের কি করবে? যন্ত্রপাতি কিনতে গেলে আমাদের নগদ টাকা কি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে যাবে না? তাহলে এটা আমার মাধ্যমে কি হচ্ছে? ক্যাশ আউটফ্লো হচ্ছে। ল্যান্ড যদি জমি কিনি তাহলে আমার নগদ টাকা চলে যাবে। এরকমভাবে বিল্ডিং অথবা এনি ফিক্সড অ্যাসেট আমরা যদি ক্রয় করি তাহলে আমাদের ক্যাশ আউটফ্লো হবে। আরেকটা নিচে আমাদের উদাহরণ দিয়েছে। বেশিরভাগ 99% অঙ্কের ক্ষেত্রে আপনাদের এই দুইটা টার্ম থাকে এই ফিক্সড অ্যাসেটের। সেল অফ ইনভেস্টমেন্ট, শেয়ার অর ডিবেঞ্চার, এটা খুব কম আসে, কিন্তু এটা পরীক্ষাতে 90% এই দুইটা আইটেম থেকে আসে। তো ইনভেস্টমেন্ট আমরা যদি বিক্রি করি অথবা আমরা যদি শেয়ার বিক্রি করি, আমাদের ঋণপত্র বিক্রি করি, তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে, সেটাকে আমরা ক্যাশ ইনফ্লো বলছি। ওইদিকে পারচেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, আমরা যদি লং টার্ম ইনভেস্টমেন্ট ক্রয় করি বা শেয়ার বা ডিবেঞ্চার ক্রয় করি তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা চলে যাবে, এটাকে আমরা এই জন্য ক্যাশ আউটফ্লো বলি। এখন ব্যাংকার বন্ধু, অনেক সময় আমাদের প্রশ্নে কিন্তু আপনার এই সেল অফ ইকুইপমেন্ট বা পারচেস অফ ইকুইপমেন্ট সরাসরি বলা থাকে না, আমাদের দুইটা সাল দেওয়া থাকে। ওই দুইটা সাল থেকে আমাদের কম্প্যারিজন করে বুঝে নিতে হয় যে আসলে এখানে ল্যান্ডটা ক্রয় করছে নাকি পারচেস করছে। ধরে নেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে এখানে, যে এটা হচ্ছে 2015 সাল এবং এটা হচ্ছে 2016 সাল। 2015-তে
আমি বলতেছি যে আমার ল্যান্ড ছিল 2 লাখ টাকার, এবং 2016 থেকে আমি দেখতেছি ল্যান্ড আমার আসছে 3 লাখ টাকার। তখন আমাকে বুঝে নিতে হবে যে আমার তো ল্যান্ড 2 লাখ টাকা ছিলই, তাহলে এখানে আমার ল্যান্ড বৃদ্ধি পেল কত টাকার, পার্থক্যটা হলো কত টাকার, আমার 1 লক্ষ টাকার। তাহলে এই 1 লক্ষ টাকার ল্যান্ড আমার আসলো কিভাবে? নিশ্চয়ই আমি নতুন ল্যান্ড ক্রয় করছি বলেই তো আমার এই ল্যান্ড বৃদ্ধি পেয়েছে। তাহলে যখন আপনার ক্রয় করছে বা আপনার ল্যান্ড বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলো কীভাবে? ক্রয় করার মাধ্যমে। তখন আপনি যখন অঙ্ক করতে যাবেন তখন এই ল্যান্ড লিখে এই 1 লাখ টাকা আপনাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। মনে করতে হবে যে এই 1 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে কিসের জন্য? কারণ হচ্ছে যে আপনি ল্যান্ড ক্রয় করছেন, আর ল্যান্ড ক্রয় করলে আপনার কি হবে? নগদ টাকা চলে যাবে। আবার যদি এইটা অপোজিটভাবে এইরকম থাকতো, মনে করেন যে আপনার জমি আছে হলো 4 লক্ষ টাকার, কিন্তু এটা হয়ে গেছে এখন 2 লক্ষ টাকার। অর্থাৎ আমরা এখানে কি বুঝতে পারছি যে আমার জমিটা কি হলো, দামটা হ্রাস পেয়েছে। আগে ছিল 4 লাখ টাকা, এখন হয়ে গেছে 2 লক্ষ টাকা 2016 গিয়ে। তাহলে 2 লক্ষ টাকার এখন জমি আছে। তাহলে বাকি 2 লক্ষ টাকা আমি নিশ্চয়ই কি করছি? বিক্রয় করছি। তাহলে বিক্রয় করলে আমার এই 2 লাখ টাকা কি ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, তখন আপনি এটাকে ক্যাশ ইনফ্লো হিসেবে দেখাবেন। তবে অনেক সময় আমাদের প্রশ্নে বলাই থাকবে যে পারচেস ল্যান্ড বা পারচেস আমার ফিক্সড অ্যাসেট অথবা পারচেস বিল্ডিং, এরকমভাবে বলা থাকবে। তো ব্যাংকার বন্ধু, এটা যদি আমরা যখন অঙ্কে চলে যাব তখন খুব সহজ হয়ে যাবে। তো আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস খুবই সহজ। আমরা এরপরে এটার একটা জাস্ট নমুনা ছক দেখব। নমুনা ছক দেখলেই আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস হয়ে যাবে। চলুন তাহলে আমরা এর নমুনা ছক দেখি। প্রিয় ব্যাংকার বন্ধু, আমরা এবার চলুন আমরা কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অর্থাৎ ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের নমুনা ছকটা কি সেটা একটু আমরা আলোচনা করি। তো আপনারা জানেন যে আমরা যে কোনো স্টেটমেন্ট করতে গেলে প্রথমে পার্টিকুলার্স লিখি, তারপর 2টা ঘর লিখি, টাকা এবং টাকা। এরপর আমরা এখানে উপরে লিখে দেবো যে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো। এরপর আমরা দেখব যে পারচেস অফ ফিক্সড অ্যাসেট। যদি ফিক্সড অ্যাসেট ক্রয় করা হয়, তাহলে ক্রয় করলে আমাদের কি নগদ টাকা চলে যাবে, তখন সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস করে দিব। আর ফিক্সড অ্যাসেট প্রশ্নে বলে দেওয়া থাকতে পারে পারচেস সরাসরি, আবার প্রশ্নে নাও বলা থাকতে পারে, তখন সেক্ষেত্রে আমরা 2টা ইয়ারের তুলনা করব। তুলনা করে যদি দেখি যে আমার আগের বছরের চেয়ে ফিক্সড অ্যাসেট বেড়ে গেছে, তার মানে বুঝতে হবে যে নিশ্চয়ই আমি ফিক্সড অ্যাসেট কিনছি, কেনার ফলে আমার তো ফিক্সড অ্যাসেট বেড়ে গেছে। তাহলে তখন যতটুকু বেড়ে গেছে ততটুকু আমরা মাইনাস করে দিব। এরপর সেল অফ ফিক্সড অ্যাসেট যদি হয় তাহলে আমরা যোগ করে দিব, কারণ ফিক্সড অ্যাসেট সেল করার মাধ্যমে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা আসে। আপনি খেয়াল করবেন নগদ টাকা আসছে নাকি চলে গেছে। যদি নগদ টাকা আসে তাহলে যোগ করবেন, নগদ টাকা চলে গেলে মাইনাস করবেন। সরাসরি ফিক্সড অ্যাসেট সেলের করার কথা থাকলে, যেমন ইকুইপমেন্ট, ল্যান্ড, বিল্ডিং, এগুলো তো আমরা জানি যে ফিক্সড অ্যাসেট। এইসব ফিক্সড অ্যাসেট যদি নিচে আমাদের অ্যাডজাস্টমেন্টে অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, সরাসরি সেলের কথা বলা থাকলে যতটুকু সেলের কথা বলা থাকবে আপনি সেখানে যোগ করে দেবেন। আর যদি সরাসরি না বলা থাকে, তাহলে যদি 2টা বছরে ইকুইপমেন্ট দেওয়া থাকে, তাহলে আপনি ইকুইপমেন্ট যদি কমে যায়, মনে করেন যে আগে 5 লাখ টাকার ইকুইপমেন্ট ছিল, এখন এই বছরে আসে 3 লাখ টাকার ইকুইপমেন্ট আছে, তাহলে আপনাকে মনে করে নিতে হবে যে বাকি 2 লাখ টাকার ইকুইপমেন্ট নিশ্চয়ই বিক্রয় হয়ে গেছে, এই জন্য আমার কাছে এই ইকুইপমেন্ট নাই। তাহলে ওই 2 লাখ টাকা আপনার বিক্রয় হয়ে যাওয়ার ফলে কী হয়েছে? ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠানে আসার ফলে আপনাকে 2 লাখ টাকাকে যোগ দেখাতে হবে। ওইভাবে পারচেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট যদি ক্রয় করে থাকেন তাহলে মাইনাস করবেন, আর যদি সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট যদি সেল করে থাকেন তাহলে আপনার নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসছে, আসার ফলে আপনি এখানে যোগ করে দেবেন। এরপর ক্যালকুলেশন করে এই ঘরে এটা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে সেটাকে আপনি লিখবেন নেট ক্যাশ প্রোভাইডেড অথবা নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন প্রোভাইডেড লিখবো আর কখন ইউজড লিখবো। যদি এই অ্যান্সারটা এখানে প্লাস ফিগার আসে তাহলে আমরা লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর এখানে যদি মাইনাস আসে তাহলে আমরা এইভাবে ব্র্যাকেট চিহ্ন দিয়ে এখানে তখন নেট ক্যাশ প্রোভাইডেড লেখা যাবে না, তখন আমাদের লিখতে হবে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তো ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আপনারা খুব সহজেই বুঝে গিয়েছেন এবং ফিনান্সিং অ্যাক্টিভিটিসও খুবই সহজ। আমাদের নেক্সট ক্লাসে আমরা ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর নমুনা ছক এবং কোন কোন আইটেমগুলো ফিনান্সিং অ্যাক্টিভিটিসে আসে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমরা পুরো একটা ছক এবং একটা অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো আজ আর নয়, আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো রেগুলার পেতে চান
তাহলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে আমরা যখন ভিডিওগুলো দিব তখন আপনি কিন্তু জানতে পারবেন না যে ব্যাংকিং ডিপ্লোমার কোনো ভিডিও এসেছে কিনা। সেজন্য অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের জীবনের মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি।